গ্রামে যজ্ঞ, কালিয়া আর গোপী নামে তিনজন দুষ্টু অলস ছেলে থাকতো। তারা তিনজন গ্রামের চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। ওহ ভাইরা, সকাল থেকে আমার কি হলো, কবে চা হয়ে গেল, আর চা খাওয়ার মেজাজই নেই। আরে টেনশন কেন নেই ভাই, চাচা একটু ঝটপট আদা মেরে চা বানিয়ে দাও। আরে না না ভাই, আমার কাপটায় চা পাতা কষিয়ে আর চিনি একটু কম দিও, আর হ্যাঁ, কাপের ওপর দুধের ফেনা ভালো করে ঢেলে দিও, বুঝলে? তখনই চায়ের দোকানের মালিক রেগে গিয়ে বলল, তোমরা তিনজন মিলে 20 কাপ চা খেয়ে ফেলেছো আর টাকায় নাম করছো না। তোমরা তিনজন মিলেই 300 টাকার কাজও করো না, অথচ খরচ তোমাদের টাটা বিলার থেকেও বেশি। হ্যাঁ, এখনই মুখ বন্ধ করো, আমরা তিনজনও তো পরিশ্রম করি, বুঝো? কি পরিশ্রম? কোথায় পরিশ্রম? সারাদিন লুল করে তোমাদের কাজ, কখনো এই চৌরাস্তায়, কখনো ওখানে। আর এতে কি কম পরিশ্রম আছে? তোমরা পারো কি? তোমাদের বকবক আর চলবে না আমার সামনে, বুঝলে? অনেক হলো, স্পষ্ট করে বলো আমার টাকাটা কখন দেবে? আগের বারের টাকা, এইবারও তো টাকা দিয়ে দেব। কেন এত দেরি করে কুকুরের মতো ভোভো করছো? না, ভোভো করছি না, ঠিক বলছি। তখন জাগ্গু রেগে উঠে দাঁড়ালো এবং চায়ের দোকানের দিকে তাকিয়ে বলল, দেখো ভাই ও চায়ের দোকানদার, আমরা তিনজন এক প্ল্যান করছি, বুঝলে? আর খুব শীঘ্রই সেই প্ল্যানে আমরা সফল হব। তারপর তো তুই আন্দাজও করতে পারবি না আমরা তিনজন কত ধনী হব। তাই এখন থেকে আমাদের সাথে ভদ্রভাবে কথা বলা শুরু করো। দিনের বেলায় স্বপ্ন দেখা বন্ধ করো। তোমরাও বোঝো তোমরা তিনজনের দিয়ে কিছু হবে না, তোমরা তিনজন পৃথিবীর জন্য বোঝা। চাওয়ালার কথা শুনে তারা তিন বন্ধু মিলে চায়ের দোকানের লোকটাকে খুনসুটি করে মারধর করে চলে গেল। এটা একটা অদ্ভুত দাদাগিরি, একদিকে আমার টাকা দিচ্ছে না, অপরন্ত মারধর করে চলে গেল। আমি তো চুপচাপ থাকবো না, মোড়ল সাহেবের কাছে তিনজনের বিরুদ্ধে অভিযোগ করবই। ওরা তিনজন প্রধানের খেতে বসে পড়ল। হেই জাগ্গু, আমরা তিনজন আসলে কি পরিকল্পনা করেছিলাম, তুই তো আমাদের কিছু বললি না। ওহ, আমি তো সেই পরিকল্পনার কথা বলছি যেটা নিয়ে আমরা তিনজন কাল আলোচনা করেছিলাম। আচ্ছা বুঝলাম, তুই ওই পরিকল্পনার কথা বলছিস, যে পরিকল্পনায় আমরা তিনজনের মধ্যে থেকে যে কোনো একজন প্রধানের মেয়ে ঝুমরিকে আমাদের ভালোবাসায় ফাঁসাবো এবং তাকে বিয়ে করব, ঠিক বলছি না? আর বিয়ের পরও মোড়লের সব সম্পত্তির মালিক হয়ে যাবে, আর আমরা বাকি দুই বন্ধু ওইখানে পড়ে থাকবো। বাহ, সব ভালোই তো, কিন্তু ওই ঝুমরি তো আমাদের তিনজনকেও একদম পাত্তাই দেয় না। ওহ, মনে আছে যজ্ঞ, আগের বার তো তুই ওকে আই লাভ ইউ বলেছিলে, তারপর প্রধান তো তার লোক নিয়ে এসে তোর বাড়িতে হানা দিয়েছিল আর কাঠ দিয়ে তোর শরীর ভেঙে দিয়েছিল। হ্যাঁ, মনে পড়লো, সেই সময় যজ্ঞর চিৎকার পুরো গ্রামে গুজব ছড়িয়েছিল, সারাদিন এই নিয়ে হাসছে। গোপী আর কালিয়ার কথা শুনে জাগ্গু রেগে গেল। আরে হ্যাঁ, আর বেশি আবেগে ভরসার দরকার নেই, বুঝলি? কমপক্ষে আমি তো সাহস দেখিয়েছি ভাইয়া, তোমরা দুজনে কিছুই করনি, এত সাহসও দেখাতে পারোনি। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, বড় সাহসের কাজ করেছো তুই, কাঠের দাগ এখনো তোর শরীরে আছে। কালিয়া ভাই, যজ্ঞ ভাই এসব কিছু বলে না, যজ্ঞ ভাই আজও ব্যথা পায়। এই বলেই তারা দুজন যজ্ঞুর মজা করার স্টাইলে হাসতে লাগলো। ওরে ওরে, এবার হাসা বন্ধ কর, বুঝলি? তোমরা তিনজন শুধু পৃথিবীর বোঝাই না, আরো অনেক কিছু, কলঙ্কের মতো। তোমরা গভীর বন্ধু হলেও একে অন্যের মজা করো। তারা তিনজন দেখলো তাদের সামনে এক সাধু দাঁড়িয়ে আছে, রাগের চোখে তাকাচ্ছে। বলল, ওরে, ওটা আমার বন্ধু, সে আবার মজা করবে নাকি আমাকে মারবে? তুমি কে যে আমাদের বোকা বানাও? তোমার কথা বলার শালীনতা নেই, জানো না তুমি কার সঙ্গে কথা বলছো? ও হ্যাঁ হ্যাঁ, আমরা জানি, বুঝি, আমরা তো এক ভিখারির সঙ্গে কথা বলছি, যে নিজে ভিক্ষা করে পেট ভরায় আর ফ্রি জ্ঞান দেয়। আমি কোনো ভিখারি নই, আমি একজন সাধু। আমি এমন একটা সাধু যে কোনো কাউকে মুহূর্তের মধ্যেই আমার মন্ত্রের শক্তিতে উধাও করে দিতে পারি। ওহ, যদি এটা সত্যি হয় তাহলে আমাকে এখনই উধাও করে দেখাও দেখি। এখনই পারছি না, কারণ এখন দুপুরের সময়, আমার শক্তি রাতে অনেক বেশি হয়। ওরে বাবা,
তাহলে তো তোর মন্ত্র কোনো কাজের নয় সাধু। এর মানে তো হলো দিনে কেউ তোকে ঘন্টার মতো বাজিয়ে দেবে আর তুই রাত হওয়ার অপেক্ষায় বসিয়ে থাকবি। ওরে, কবে রাত হবে আর কবে তোর মন্ত্র শক্তিশালী হবে। এই বলেই যজ্ঞু আর তার দুই বন্ধু সাধুর ঠাট্টা করে হাসতে লাগলো। ঠিক তখনই হঠাৎ তাদের তিনজনের চোখের সামনে সেই সাধুটা হারিয়ে গেল। ওরে ওরে, এটা কি করে হলো? ওরে, এটা কি করে হারিয়ে গেল? ওরে বন্ধু, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার মনে হচ্ছে আমরা আবার একটা বড় ভুল করে ফেলেছি বন্ধু। ও তো সত্যি অনেক পারদর্শী সাধু ছিল, রাতে ঘুমানোর সময় হয়তো আমাদের ছাই করে ফেলবে। তখন হঠাৎ তিনজনের কানেই সাধুর হাসির আওয়াজ আসতে লাগলো। হঠাৎ সাধু সবার সামনে এসে দাঁড়ালো। কেমন হলো? তোমরা তিনজনের কি আর বাঁচলো? ওরা তিনজন সাধুর পায়ে পড়ে গেল। আমাদের ক্ষমা করো সাধুজি, আমরা আপনাকে চিনতে ভুল করেছি। এতে আমাদের কোনো দোষ নেই সাধু মহারাজ। এটা আমাদের কিসমতেরই খেলা যে আমরা চাইলে না চাইলে উল্টাপাল্টা কাজ করে ফেলি। যজ্ঞ ভাই আর কালিয়া ভাই একদম ঠিক বলেছেন। সাধু মহারাজ, আমাদের ক্ষমা করে দিন। আর বেশি নাটক করার দরকার নেই। আমি একটা মজার সাধু। আমি তোমাদের তিনজনের কথা নিয়ে খারাপ মনে করিনি। যাও, আমি তোমাদের তিনজনকে মাফ করে দিলাম। না না সাধু মহারাজ, আমাদের তিনজনকেও একটু গা থাকার ক্ষমতা দিয়ে দেন, তবেই আমরা বুঝতে পারবো যে আমাদের সাধু মহারাজ আমাদের মাফ করে দিয়েছেন। যজ্ঞুর কথা শুনে সাধু জোরে হেসে বললেন, হ্যাঁ, চালাক বোকা, এই কি ধরনের শব্দ? সাধু মহারাজ হয় চালাক নয়তো বোকা। আমরাও কিছু বুঝতে পারলাম না। আজ আমার মুড অনেক ভালো। চতুর্থ মূর্খদের জন্য তোমাদের বোঝানোর সময় নেই। তবুও তোমাদের বন্ধু যে শক্তি চেয়েছে সেই শক্তি আমি তোমাদের দিতে রাজি। সাধুর কথা শুনে তিন বন্ধু খুশি হয়ে ওঠে। সাধু তাদের তিনজনের দিকে তাকিয়ে বলল, আমি তোমাদের একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। যখনই তোমরা তিনজন একসাথে এই মন্ত্র পড়বে, তোমরা সবাই চোখে অদৃশ্য হয়ে যাবে। তোমাদেরকে কেউ আর দেখতে পারবে না। সাধু মহারাজ, তাহলে দেরি কেন? আমাদের কান সেই মন্ত্র শুনতে ব্যস্ত হয়ে পড়েছে। তাহলে শোনো, তোমাদের তিনজনকে এই মন্ত্র পড়তে হবে। হিক্রি মিক্রি চাম চিক্রি ভম। যে কোনো সময় তুমি এই মন্ত্র পড়লেই তুমি অদৃশ্য হয়ে যাবে। সাধু মহারাজ বলো তো, আমরা তো সব সময় অদৃশ্য হয়ে যাই না? যদি আমাদের ফিরে আসতে হয় তাহলে কোন মন্ত্র পড়বো দেখতে পাওয়ার জন্য? তুমি এই মন্ত্র পড়বে, হাকডুম বাগডুম, আমাকে দৃশ্য করো। এই বলেই সাধু সেখান থেকে চলে গেল। আগে তো আমাদের তিনজনকে মন্ত্র পড়ে দেখে নিতে হবে যে এই মন্ত্রটা ঠিকঠাক কাজ করে কিনা। এতটুকু বলেই ওরা মন্ত্র পড়া শুরু করলো। হিক্রি মিক্রি সাম সিক্রি ভম। মন্ত্র তো আমরা পড়ে ফেলেছি, কিন্তু আমাদের কিভাবে জানবো যে আমরা অদৃশ্য হয়েছে কিনা? আমরা তিনজন মিলে আয়নায় যাওয়া উচিত। যদি আমরা সত্যি অদৃশ্য হয়ে থাকি তাহলে আমরা নিজেদের আয়নায় দেখতে পাবো না। আরে, তোমরা দুজন মূর্খের মূর্খই থেকে যাবে। চাওয়ালার কাছে যাই। যদি আমরা সত্যি অদৃশ্য হয়ে থাকি তাহলে ওই চায়ের দোকানের লোক তো আমাদের দেখতে পারবে না, আর আমরা তার চোখের সামনে থেকে তার সব টাকা বের করে নিয়ে আসবো। এমনিতেই তো আমাদের অনেক অপমান করেছে। আরে, প্রথমবার তোর কিছু ভালো বুদ্ধি শুনলাম, চলে যাই। ওরা তিনজনই চায়ের দোকানে গেল। গিয়ে ওরা চায়ের দোকানদারের গুল্লক থেকে সব টাকা বের করে নিল। চায়ের দোকানদার দেখলো তার গুল্লক নিজে নিজে খোলা হয়ে গেছে আর ভিতরের সব টাকা গায়েব। আরে আরে ভাই, এটা কি হলো? মনে হচ্ছে গ্রামে ভূত প্রেত এসে গেছে। আমার গুল্লক নিজে নিজে খুলে গেল আর টাকা গায়েব হয়ে গেল। আরে, আমি তো লুটিয়ে গেলাম ভাই, আমি তো ধ্বংস হয়ে গেলাম। তারপর তারা তিনজন প্রধানের খেতে গেল এবং জাদু মন্ত্র পাঠ করতে লাগলো। হাকডুম বাগডুম, আমাদের দৃশ্যকর। আবারও তারা দেখা দিতে শুরু করলো। ভাই, ওই সাধুটা সত্যি একদম চতুর বেরিয়ে গেল। আমরা তো চায়ের দোকানের সামনে তার সব টাকা তুলে নিয়েছি, আর সে কি আমাদের পর্যন্ত দেখতে পারিনি। আরো খারাপ হলো, ও শুধু গুল্লক খোলার দৃশ্যটাই দেখেছিল আর টাকা গায়েব হয়ে গিয়েছিল যখন আমরা টাকা পকেটে ঢুকিয়েছিলাম। এইসব কথা বাদ দাও ভাই।
এখন আমাদের বড় একটা কাজ করতে হবে। একদম ঠিক বললি। আমরা তিনজন মোড়লের বাড়িতে যাই। আজ রাতে আমরা তার সব সম্পত্তি খালি করে দেব। আরে একটু পরেই তো রাত হবে, আমরা রাতেই প্রধানের বাড়িতে চুরি করব। কি করবি বল তো এবার? আরে আমরা রাত বাড়লে প্রধানের বাড়িতে চুরি করতে যাব, যখন ওর সব পরিবার ঘুমিয়ে পড়বে। ওরা তিনজন রাত 12টার জন্য অপেক্ষা করতে লাগলো। রাত 12টার পর ওরা তিনজন মুখিয়ার বাড়ির বাইরে দাঁড়িয়ে রইল। তিনজন একসাথে মন্ত্র পড়তে শুরু করলো। আরে এই মন্ত্র পড়লে তো চোখে দেখা যায় না ভাই, আরেকটা মন্ত্র পড়। আরে বন্ধু, কেন এত কনফিউজ হচ্ছ? কনফিউজড হইস না রে, থাম, আমি পড়ছি। তখন ওরা আরেকটা মন্ত্র পড়লো। এখন ঠিক লাগছে, চল চল ভেতরে, মাল আমাদের ওখানে অপেক্ষা করছে। মন্ত্র পড়ে ওরা তিনজন বাড়ির ভিতরে ঢুকে গেল। প্রধান ও তার স্ত্রী ঘুমাচ্ছিল, আর অন্য রুমে তার মেয়ে ঝুমরি ঘুমাচ্ছিল। তোমরা দুজন গিয়ে মাথার সিন্দুক খোলার চেষ্টা করো, আমি এখনই আসছি। আরে বাহ, আশিকের মুভির মার খাওয়া আশিক। আমি জানি তুমি কোথায় যাচ্ছ। আমরা তিনজন চুরি করতে এসেছি, বুঝলে? চুরির দিকে মন দাও। হ্যাঁ যজ্ঞ, এখন বেশি হিরোগিরি করার দরকার নেই। আরে তোমরা দুজন কেন চিন্তিত হচ্ছ? যাক যাক, আমরা তিনজনই তো দেখা যাচ্ছে না, তাহলে আর কিসের ভয়? আমার মাথা নষ্ট করো না, যাও তো তোমরা দুজনে সিন্দুক খোলো, আমি এখনই আসছি, বুঝলে? যজ্ঞর কথা শুনে কালিয়া আর গোপী রেগে গিয়ে তিজোরির কাছে চলে গেল। যজ্ঞ ঝুমরির ঘরে ঢুকে ওর খাটে বসলো আর বলল, ও ঝুমরি, তুমি কত সুন্দর ঘুমাচ্ছ। আমি তোমাকে কত ভালোবাসতাম, তবুও তুমি আমার সাথে এমন করছো কেন? কিন্তু যাই হোক, আমি তোমার কথায় খারাপ কিছু ভাবিনি। ঝুমরি, যখন কাঠগুলো আমার শরীরে পড়ছিল তখন আমি কষ্ট পাইনি। এমন লাগছিল যেন আমার শরীরের ওপর কেউ ফুল। হঠাৎ ঝুমরির চোখ খুলে গেল। যজ্ঞ হাসতে হাসতে নিজের মনে বলল, আমার আওয়াজ শুনে ঝুমরির চোখ খুলে গেছে মনে হয়, কিন্তু পাগলিটা জানে না সে তো আমাকে দেখতে পাবে না। যাক ঠিক আছে, অদৃশ্য হয়েও কমপক্ষে আমার মনটা তো খুলে বলতে পারছি। তখন ঝুমরি রেগে যজ্ঞর দিকে তাকিয়ে বলল, তুমি তুমি এত রাতে আমার ঘরে কি করছো? তোমার সাহস কি করে হয় আমার খাটে বসার? যজ্ঞ নিজের চোখের উপর বিশ্বাস করতে পারল না। ডার্লিং, তুমি কি আমাকে দেখতে পাচ্ছো? হ্যাঁ বাজে বুলেট, আমরা বেপরটা জিজ্ঞেস করছে আমি কি তাকে দেখছি কিনা। আরে তুই অবশ্যই এখানে চুরি করতে এসেছিস। গত রাতে তোর শরীরে লাঠি ভাঙিয়েছিলাম, এবার তোর শরীরে ডিম ভাঙাবো। এই বলে ঝুমরি জোরে জোরে চিৎকার করতে লাগলো, বাবা আমার ঘরে যজ্ঞ আছে। ঝুমরির চিৎকার শুনে মুখিয়া আর তার স্ত্রীর চোখ বড় হয়ে গেল। মুখিয়া দেখলো কালিয়া আর গোপী তার তিজোরি থেকে টাকা তুলছে। কালিয়া আর গোপী তো ঝুমরির চিৎকার শুনে ভয় পেয়ে যায়। আচ্ছা, এখন তোমাদের তিনজনের এত সাহস হয়েছে যে দিনের বেলা বাড়িতে ঢুকে চুরি করতে শুরু করেছো? প্রধান মশাই, আমরা তো রাতে চুরি করতে এসেছি, দিন কোথায়? ও মূর্খ, দিন দুপুরে আর রাতের কথা কেন বলছো? প্রশ্ন হলো আমরা সবাই দেখছি না। মনে হয় ওই সাধু আমাদের দুজনকে বোকা বানিয়েছে, তার মন্ত্র কাজ করেনি। তখন ঝুমরি ঘর থেকে বেরিয়ে এসে মুখিয়ার কাছে গেল, বাবা আমার ঘরে যজ্ঞ আছে। ওই অলসটার সাহস হলো কিভাবে একলা মেয়ের ঘরে ঢুকে যাওয়ার? মুখিয়া তার লোকজনদের ডেকে আনতে লাগলো, আর কিছুক্ষণের মধ্যেই মুখিয়ার লোকজন লাঠি এবং ডান্ডা নিয়ে হাজির হলো। আরে দেখ, ওদের তিনজনকে পিটিয়ে পিটিয়ে এমন অবস্থা করে দাও যে 6-7 মাস বিছানায় থাকতে হয়। প্রধানের হুকুম শুনে সবাই মিলেই তিনজনকে বেধড়ক মারলো, অবস্থা একদম খারাপ করে দিল। কিছুক্ষণ তিনজন অজ্ঞান হয়ে সেখানেই পড়ে গেল। ওরে যাও যাও, এই তিনজনকে আমার ফসলের মাঠে ফেলে দাও। এই তিনজন তো আমার মাঠেই পড়ে থাকে, অভাগার দলেরা। পরের সকালে যজ্ঞ, কালিয়া আর গোপীর চোখ খুলল প্রধানের মাঠেই। ওরে ওরে, কত মারলো ওরা, আমি তো উঠতেই পারছি না। ওরে ওরে, ও নিষ্ঠুর লোকগুলো একদম করুণা দেখায়নি, লাঠি মারছিল এমন ভাবে যেন আমাদের শরীরে হাড়ি নেই, লোহা লাগানো লোহা। তখন ওই সাধু হাসতে হাসতে তাদের কাছে চলে এলো। কি ব্যাপার সাধু মহারাজ, তুমি আমাদের বোকা বানিয়েছো?
আরে যে মন্ত্র কাজ করতো না, তাহলে তুমি আমাদের কেন এমন মন্ত্র শিখিয়েছো? আমি তোমাদেরকে বলেছি তোমরা তিনজনই চালাক বোকা। আরে তোমরা ভুল মন্ত্র পড়েছে নিশ্চয়। আর অনেক সময় আমার নিজস্ব মন্ত্র রাতে কাজ করে না, তাহলে তোমাদের মন্ত্র রাতে কিভাবে কাজ করবে? ওরে সাধু, তুমি তো কাল বলেছিলে তোমার মন্ত্র রাতে শক্তিশালী হয়, শক্তিমান হয়ে যায়। আমি কি এমন কিছু বলেছি? মনে হয় ভুল করে এমন কথা বলেছি। আমার ভুলে যাওয়ার একটা সমস্যা আছে। আসলেই আমার মন্ত্রগুলো রাতে দুর্বল হয়ে যায় আর দিনের বেলা শক্তিশালী হয়ে যায়। এখন তুমি একটা কাজ করো, ওই মন্ত্রগুলো রাতের বেলায় পড়ো না। কোনো দরকার নেই, আমাদের মন্ত্র পড়ার দরকার নেই, ভাগো। সারা কঙ্কাল নড়ে উঠেছে। আমার যোগ্য ভাই সঠিক বলছে। আমার মনে হয় আমার কিডনি এখান থেকে উপরে উঠে গেছে ভাইয়া, আর হৃদয়টা হারিয়ে গেছে মনে হচ্ছে। হাই, আমি কি মরিনি? আরে বাচ্চা, আজ আমি আবার অনেক খুশি। কোনো আশীর্বাদ চাইলে চাইতে পারো। ওরে সাধু বাবা, ওরে বাবা থামো, আজ আমরা তোমাকে দক্ষিণা দিতে চাই।